In this presentation, I want to talk about the origins of the United Nations Convention on the Law of the Sea, or UNCLOS, as I'll often refer to it, which is one of the most important conventions for this field of law and possibly for public international law generally. So, আচ্ছা হচ্ছে কি আপনার মানে UNCLOS United Convention on the Law of the Sea এটা হচ্ছে কি আপনার 1982 সালে একটা কনভেনশন যেটা আপনাদের সিলেবাসে পুরোটাই কভার করতেছে মানে মিড টার্ম ফাইনালের যে সিলেবাস পুরোটাই UNCLOS থেকে কভার করা UNCLOS কি ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ দ্য সি সমুদ্র আইন সম্বন্ধে ইউএন এর একটা কনভেনশন ছিল তো 1982 সালে হয়েছিল ওইটার উপরে আপনাদের সিলেবাসটা কভার করা হ্যাঁ ওইখানে আপনার ডিফাইন করা আছে আপনার মানে কোথায় কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি চলেন আসি এই দেখেন আপনার মানে এটা হচ্ছে কি আপনার মানে পাবলিক ইন্টারন্যাশনাল যে স্যার এখন আপনাদের মানে প্রশ্ন উত্তরটা অটোমেটিক হয়ে গেছে আপনারা বলতে পারতেন যে স্যার পাবলিক ইন্টারন্যাশনাল টু এটাকে নষ্ট কারণ এটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল লয়ের একটা ব্রাঞ্চ পাবলিক ইন্টারন্যাশনালের অনেকগুলো ব্রাঞ্চ আছে এভিয়েশন ল এয়ার ল স্পেস ল তারপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অথবা আপনারা যেটাকে বলেন লজ অফ ওয়ার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে তো হচ্ছে কি আপনার মানে দেখেন এখানে হচ্ছে কি আপনার মানে এখানে সব সুন্দরভাবে মানে দেখানো আছে যে UNCLOS থেকে কেন এটা ইম্পর্টেন্ট UNCLOS কি কি এরিয়া কভার করে এগুলো নিয়ে আজকে ডিসকাস করবো তো আপনার মানে এরিয়াগুলো ল অফ দ্য সি T21st সেঞ্চুরি কি বলে ল অফ দ্য সি ইন ট্রিটিস ইত্যাদি আমি চলেন দেখি So I'm going to be moving through a variety of topics. Why is UNCLOS important? What does it cover? Why would states negotiate a law on this subject matter? How that law has developed over the 20th century, and particularly through treaties, the origins of what's called the Third United Nations Conference on the Law of the Sea that ran from 1973 to 1982, the course of those negotiations, and where we are now. So let's begin with a basic question. Why is the Convention on the Law of the Sea important? Well, it's been referred to as a constitution for the oceans, and that's because it is simply a huge and incredibly detailed treaty. It runs to 320 articles, 9 annexes implementing agreements on topics such as fishing and seabed mining. And in 2013, 165 of 193 UN member states were parties. So it has enormous coverage. Another very important fact is that the United States, while it is not a party to the UN Convention on the Law of the Sea, accepts most of it as binding customary international law, and on many topics is bound by equivalent treaty provisions in any event. So what does the... আচ্ছা এই জায়গাটা আমরা একটু আগে দেখলাম হচ্ছে কি আপনার মানে কি এটা হচ্ছে কি একটা সমুদ্রের সংবিধান বলা হয় কনস্টিটিউশন অফ দ্য ওশান এটা আপনার মানে অনেক বড় একটা কি বলে আপনার মানে আর্টিকেল এটা যদি আপনাদের মানে সেকশন ধারণা পড়ানো হয় তাহলে 4 মাস শুধু আপনার মানে আর্টিকেল গুলো দেখেই যাইতে হবে 320টা আর্টিকেল আছে 9টা এনএক্স আছে এনএক্স কি ওই যে আমাদের দেশে যেমন বিভিন্ন আইনের তফসিল থাকে আমরা বলি হচ্ছে কি শিডিউল তো সেই শিডিউল গুলো হচ্ছে কি আপনার মানে এনএক্স মানে আপনার কনভেনশনে এই জিনিসগুলোকে সংযুক্তিগুলোকে বলা হয় এনএক্সএস এবং 2 ইমপ্লিমেন্টিং এগ্রিমেন্টস মানে কার্যকর হওয়ার জন্য 2টা এগ্রিমেন্ট আছে তো হচ্ছে কি আপনার মানে অনেক বড় এটা মানে সমুদ্রের সংবিধান এমনি বলা হয় না আচ্ছা দেখেন হচ্ছে কি 2013 সাল পর্যন্ত 165টা দেশে হচ্ছে কি আপনার মানে এটা পার্টি হয়ে গেছে আপনাদের প্রতি হয়তো পরীক্ষা আমি একটা হালকা প্রশ্ন অথবা ভাইভাতে হালকা হলেও প্রশ্ন করতে পারি এবং করব নিশ্চিত থাকেন 20 জনের ভিতরে 10 জনকে এটা জিজ্ঞেস করবো যে বাংলাদেশকে এটা পার্টি কিনা আপনারা বলতে পারেন স্যার এটা কিভাবে জানবো গুগলে একটা সার্চ দেন ইজ বাংলাদেশের মেম্বার অফ ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ দ্য সি এটা সার্চ দিয়ে দিলে উত্তরটা বের হয়ে যাবে ঠিক আছে তখন আসেন হ্যাঁ বাংলাদেশ অবশ্যই একটা পার্টি আচ্ছা তারপরে আসেন হচ্ছে কি আপনার মানে ইউনাইটেড স্টেটসের কথা দেখেন ওরা সবসময় একটু মানে কি বলে আপনার কর্তৃত্ব ফলায় তো যথারীতি তারা পার্টি মানে কিন্তু UNCLOS-এর বেশিরভাগ ইয়েগুলা কি বলে আপনার মানে ধারাগুলা তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে হ্যাঁ আমরা এটা মেনে নিচ্ছি কারণ এটা কাস্টমারি মানে কাস্টমারিতে আপনারা বুঝেন যে লিখিতভাবে মানলাম না কিন্তু অলিখিতভাবে মেনে নিলাম আপনারা যারা ইউকে ইউএসএ কনস্টিটিউশন পড়ে আসেন তারা কাস্টমারি শব্দটা ভালোভাবে বুঝে থাকার কথা আচ্ছা মানে যেগুলো হচ্ছে কি আপনারা মানে মেনে থাকি লিখিত কোনো আইন কানুন না কিন্তু আমরা মানি
আচ্ছা আসেন এরপরে আসেন পরবর্তীতে পরের পাতে That the United States, while it is not a party, so what does the Convention on the Law of the Sea cover? Well, it includes rules for coastal states on their rights in the territorial sea and innocent passage, something we'll cover in a later screencast, rules governing foreign commercial shipping and their interactions with coastal states, the existence of a contiguous zone in which states can enforce their customs laws, an exclusive economic zone governing, surprisingly, or rather unsurprisingly, economic activities out to 200 nautical miles from shore, and rights in a continental shelf under the water column. আচ্ছা এই জায়গায় আনক্লোজ কি বলতেছে ইউএন ক্লজ যেটা আছে ইন্টারন্যাশনাল কনভেনশন ল অফ দ্য সি বলতেছে যে আপনার মানে কি রুল তারা দিয়ে দিছে যে টেরিটোরিয়াল সি একটা দেশের সমুদ্র সীমা তারপর ইনোসেন্ট প্যাসেজ মানে কোনো যুদ্ধ জাহাজ না কোনো দস্যুদের জাহাজ না অবৈধ কোনো ইলিগাল কোনো কাজ না জাস্ট হচ্ছে কি আপনার মানে এখান দিয়ে চলে যাবে আপনারা মানে নিশ্চয়ই মানে দেখেন মানে অনেক দেশের প্লেনই বাংলাদেশের উপর দিয়ে উড়ে যায় ইনোসেন্ট প্যাসেজ এটা কিন্তু গোয়েন্দা বিমান না যুদ্ধ বিমান না প্যাসেঞ্জার বিমান উড়ে যাচ্ছে তো এই সমুদ্র সীমাতেও এইভাবে আপনার সমুদ্র সীমাতেও আপনার মানে দিয়ে অনেক জাহাজে যায় ওরা মাছও ধরতেছে না কোনো কিছু করতেছে না জাস্ট প্যাসেঞ্জার ক্যারি করতেছে অথবা লাগেজ কার্গো ক্যারি করে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে ইনোসেন্ট প্যাসেজ বলবো আমরা তারপরে ফরেন কমার্শিয়াল শিপিং দেখেন ফরেন কমার্শিয়াল শিপিং তো আপনারা সবাই বুঝছে যে আপনার মানে কার্গো যাচ্ছে ইত্যাদি যাচ্ছে বিদেশের জাহাজ যাচ্ছে এই জিনিসগুলো তারপরে কন্টিজিউয়াস এটা আমরা আসবো এগুলোতে কাস্টম জোন কি আছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা হচ্ছে কি আপনার মানে শুধু মানে ওই দেশে ওই জায়গা থেকে তেল গ্যাস ইত্যাদি আহরণ করতে পারবে ওই মানে যে দেশের ইকোনমিক জোন ওই দেশের ভিতরে আর কন্টিনেন্টাল শেলফ হচ্ছে মাটির তলার জায়গাগুলো এটা খুবই ডিফিকাল্ট একটা কনসেপ্ট ইনশাআল্লাহ আপনারা বুঝবেন It also includes special rules on the status of archipelagos and how waters around them are to be governed, certain guarantees of navigation through international straits, and rights of access to the sea for landlocked states. More than that, it also includes special rules on আচ্ছা আর্কিপেলাগিও কি বলতে পারেন কেউ আচ্ছা এগুলো আপনার মানে এগুলো আপনার আর্কিপেলাগিও হচ্ছে আপনার কি বলে আপনার মানে মাটির আপনার মানে সমুদ্র সীমা অনেক সময় হচ্ছে কি সমুদ্রের নিচেও অনেক কিছু ঘটে তারপরে এগুলো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বিভিন্ন মানে সমুদ্রের নিচেও দেখা যায় অনেক পাহাড় পর্বত আছে হ্যাঁ এগুলো মাটির তলায় পাহাড় পর্বত বলে আমরা মানে অত করি না হিসাবে ধরি না কিন্তু মাটির তলায় যেসব পাহাড় পর্বত আছে যে মহাসমুদ্রের এসবের উচ্চতা নাকি বলা হয় এভারেস্ট থেকেও হাইট অনেক বেশি তাহলে সমুদ্র কত গভীরে একটু চিন্তা করে দেখেন আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার মানে কি ইন্টারন্যাশনাল ট্রেডস আপনারা সবাই জিব্রাল্টার প্রণালী তারপরে হচ্ছে কি আর এইগুলো হরমুজ প্রণালী এইসবের নাম শুনে আসছেন তারপরে হচ্ছে কি ওই যে কি সুয়েজ খাল দিয়ে জাহাজগুলো যাচ্ছে তারপরে এই বিভিন্ন প্রণালীগুলোর নাম আছে স্টেটস হ্যাঁ তো এই যে স্টেট গুলো দিয়ে যে আসা যাওয়া করা যায় এগুলো কিন্তু একটা দেশের অথবা দুইটা দেশের মাঝখান দিয়ে মানুষই খাল কেটে দিয়ে সেইগুলো দিয়ে আসা যাওয়া করতেছে তো এইগুলোতেও প্যাসেঞ্জারদের ক্যারি করতে দেওয়া হয় এগুলো যে অ্যাক্সেস করা যায় এগুলো নিয়ে রুল গুলো বলা আছে এখানে যে না এখান দিয়ে যাবে তুমি কোনো ধরনের বাধা দিতে পারবে না তবে হ্যাঁ কোনো প্রণালী দিয়ে যাওয়ার সময় ট্যারিফ দিতে হয় হ্যাঁ ওই দেশের যে আপনার মানে খালটা ব্যবহার করতেছেন তো এটার জন্য আপনার মানে কমার্শিয়াল লাইনার গুলোকে কিছু নির্দিষ্ট ফি দিতে হয় ওইটাই এছাড়া আর কোনোভাবে ওদের বন্ধ করা যাবে না ওরা যদি লিগালি আপনার মানে প্যাসেজ করতেছে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে অথবা বড় বড় কার্গো নিয়ে যাচ্ছে তারপর বড় বড় তেলের ট্যাঙ্কার যাচ্ছে যাইতে দিতে হবে তারপর হচ্ছে আরেকটা জিনিস বলে দিচ্ছে ল্যান্ডলকড স্টেট আচ্ছা ল্যান্ডলকড স্টেট বলতে কি বোঝায় কেউ কি বলতে পারবেন এখানে ল্যান্ডলকড স্টেট কি জিনিস ল্যান্ডলকড স্টেট কারো কোনো আইডিয়া আছে আচ্ছা ঠিক আছে আমি বলে ফেলি হচ্ছে কি আপনার মানে ল্যান্ডলকড স্টেট হচ্ছে ভূমি দ্বারা পরিবেষ্টিত একটা দেশ অর্থাৎ যে দেশের সীমানা কোনো সীমাতে কোনো সমুদ্র নাই এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন আপনার মানে বাংলাদেশ কি ল্যান্ডলকড স্টেট নাকি না নট ল্যান্ডলকড স্টেট
বাংলাদেশ কি ল্যান্ডলকড? বাংলাদেশের চারপাশে কি ভূমি না সমুদ্র আছে? সমুদ্র আছে স্যার। হ্যাঁ, সমুদ্র আছে। তো ল্যান্ডলকড স্টেট আমাদের আশেপাশে একটা দেশে উদাহরণ দেন দেখি, ল্যান্ডলকড স্টেট আশেপাশেই আপনার অনেকেই ঘুরতে যান, নেপাল, ভুটান, ওদের আশেপাশে কি কোনো মালদ্বীপ। সমুদ্র আছে? নেপাল এবং ভুটান এগুলোতে কি কোনো সমুদ্র আছে? দেখেন মানচিত্রে খুব ভালো, কোনো সমুদ্র নাই। নেপাল হচ্ছে গিয়ে কি হিমালয়ের পারে একটা দেশ। নেপালের মানে ইয়েগুলো আপনার মানে চারপাশে ভারত আর আরেক পাশে হিমালয়, মানে ইয়েগুলো তিন দিকেই ভারত, এক পাশে হিমালয়। তো হচ্ছে কি আপনার মানে তারপর ভুটানেরও চারপাশে ভারত, এক পাশে হিমালয়। তো হচ্ছে কি আপনার মানে এই দুটো দেশ হচ্ছে ল্যান্ডলক স্টেট, আমাদের আশেপাশের দেশের উদাহরণ। আর সার্কের বাদ বাকি দেশগুলো সবারই সমুদ্র আছে। ইন্ডিয়ার তো বিশাল সমুদ্র সীমা, আর শ্রীলঙ্কা তো হচ্ছে গিয়ে একটা আইল্যান্ড স্টেট। মালদ্বীপ তো মানে সমুদ্রের মাঝখানে কয়েকটা দ্বীপ, ইতিমধ্যে সমুদ্রের নিচে ওদের কয়েকটা দ্বীপ মানে চলেও গেছে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে খালি আমাদের সার্কের ভিতরে দুইটা দেশ ল্যান্ডলক স্টেট। আর আরেকটা দেশে ল্যান্ডলক স্টেট আছে আপনার মানে হয়তো এটা, আফগানিস্তানে কি কোনো সমুদ্র আছে বলুন দেখি? আফগানিস্তান, আফগানিস্তান তো সার্কের সদস্য। আচ্ছা, এইগুলো আপনার মানে আছে বোধহয়, ছোট হলেও একটা আছে। আর এইগুলা ভালো কথা, ম্যাপ দেখিনি আপনাদের কেন আমি পড়াবো? আচ্ছা আমি ম্যাপ পরে দেখবো না। ওকে চলেন আরম্ভ করি। On the status of archipelagos and how waters around them are to be governed, certain guarantees of navigation through international straits, and rights of access to the sea for landlocked states. More than that, it also includes rules on uses of the high seas by all states, including fishing and duties regarding conservation, as well as navigation, rules on marine pollution from both shipping and land, rules governing marine scientific research, and given its incredible scope and detail, unsurprisingly, it includes rules on how to resolve disputes regarding the interpretation or application of any of these rules. আচ্ছা, এখানে এছাড়াও আগের গুলো ছাড়াও আর্কিপেলাগো স্ট্রেট এগুলো ছাড়া রুল আর কিসের উপর আছে? হাই সি। হাই সি কি জিনিস? আচ্ছা, ধরেন বঙ্গোপসাগরের যে জায়গাটা বাংলাদেশের আন্ডারে নেই, এর বাইরে ওপেন উন্মুক্ত সাগর, ওই জায়গায় মাছ ধরা মানে যে কোনো দেশের মাছ ধরতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে মেরিন পলিউশন, ওগুলোতে আরো রুলস নিয়ে আরো বলে দিচ্ছে যে মানে আপনার মানে সমুদ্রে কোনো ধরনের পলিউশন করলে একটা লায়াবিলিটি কি। তারপরে হচ্ছে কি আপনার মানে ভূমির থেকে সমুদ্র দূষণ হলে কোন দেশের কি লায়াবিলিটি। মেরিন সায়েন্টিফিক রিসার্চ, হ্যাঁ ওই যে আপনার মানে আসে না কি বলে আপনার মানে জলবায়ু পরিবর্তনের কারণে যে গ্লোবালাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে জীববৈচিত্র্য কতটুকু হুমকি, এগুলো তো বিভিন্ন রিসার্চ করে ওরা বার করে। তো এই ধরনের সায়েন্টিফিক রিসার্চ, তারপর কমার্শিয়াল রিসার্চেরও ব্যাপার আছে, যদি এগুলো অনেক রেস্ট্রিকশন আছে। এখানে দেখেন এখানে একটা শব্দ লেখা মেরিন সায়েন্টিফিক রিসার্চ। এই ধরনের রিসার্চে হচ্ছে কি আপনার মানে রুল ওরা দিয়ে দিচ্ছে যে কি কি রিসার্চ করা যাবে। আপনি মানে ধরেন হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধান করা আরম্ভ করলেন, বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস তো একটা সম্পদ, তো এগুলোর ব্যাপারে একটু রেস্ট্রিকশন আছে, তো এই কারণে রুলগুলো দেওয়া প্রয়োজন। তাহলে আপনারা বলতে পারতেন যে স্যার শুধু জীববৈচিত্র্য পরীক্ষা করতে চাই, এটা নিয়ে দিয়ে রুল দেওয়ার কি প্রয়োজন? সমুদ্রে তো শুধু জীববৈচিত্র্য না, বলা হয় আর কি দুনিয়াতে যে পরিমাণ খনিজ সম্পদ আছে সমুদ্রে এর থেকে বেশি আছে। এই কারণে সমুদ্র হচ্ছে গিয়ে মানুষ কিন্তু দুনিয়ার বেশিরভাগ সম্পদগুলোই উত্তোলন করে ফেলেছে অথবা এখনো করতেছে। সমুদ্রে কিন্তু এখনো মানুষ তেমন হাত দেয়নি। দেওয়ার পরে কি করবে? মাটিতে হাত দেওয়ার পরে তো দুনিয়া গরম করে ফেলছে, সমুদ্রে হাত দেওয়ার পরে সমুদ্রের পানি মনে হয় আপনার মানে বুড়িগঙ্গার পানির মতো কালো হয়ে যাবে, আল্লাহ জানে কি করবে তখন। Unsurprisingly, it includes rules of UNCLOS. A major controversy was how to govern seabed mining in the area beyond national jurisdiction. So once we get beyond the exclusive economic, এটা হচ্ছে কি খুবই কঠিন একটা টপিক, ল অফ দ্য সি। এটা নিয়ে হচ্ছে কি আপনার মানে অনেক মানে এখানে মানে আইনের খেলা না, এখানে কোন দেশ কত কূটনৈতিক ডিপ্লোমেসি ভালো করতে পারে এটারও খেলা আছে। সিবেড মাইনিং, এই যে বললাম মাটির তলায় তেল গ্যাস সম্পদ আহরণ, ইউরেনিয়াম ইত্যাদি কি বলে আপনার মানে করা, হ্যাঁ খনন কার্য চালানো ইত্যাদি চালানো, এটা হচ্ছে কি জাতীয় সমুদ্র সীমার বাইরে। তাহলে কে করবে? এটা হচ্ছে ধর বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, এর বাইরে হচ্ছে কি উন্মুক্ত সমুদ্র।
এই জায়গায় মাইনিং করা অথরিটি কার, যার পাওয়ার তার, নাকি না এখানে আপনার মানে কোনো চুক্তি টুক্তি ইত্যাদি প্রয়োজন আছে, এই জিনিসগুলো নিয়েই আপনার মেজর কন্ট্রোভার্সি দেখেন। এটা কিন্তু এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো কখনোই আপনার মানে পুরোপুরি আইনে পাবেন না, কারণ এগুলো আইন হইতে দিলে আপনার মানে অনেক জায়গায় অনেক দেশে সমস্যা হয়ে যাবে। তো হচ্ছে কি আপনার মানে চলেন আসে এদিকে কি কি বলতেছে। এটা হচ্ছে গিয়ে সিবেড মাইনিং বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন, জাতীয় সমুদ্র সীমার বাইরে যে সি আছে, এখানে মাটির নিচে যে পানি, পানির নিচে যে মাটি। আর ও আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া কিন্তু হচ্ছে কি আমরা বলি কি মানে 4/3 পানি আর 1 ভাগ হচ্ছে ভূমি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন সমুদ্রের নিচেও কিন্তু মাটি আছে। হম, তো হচ্ছে এটাকে বলতেছি আমরা সিবেড। তো হচ্ছে কি ওই জায়গায় কিন্তু মাইনিং এর অপরচুনিটি আছে, কিন্তু চিন্তা করে দেখেন কতটুকু এক্সপেন্সিভ হবে এটা। মাটির উপরেই করতে বেশ খরচ হয়ে যায়, মাটির নিচে পানি, চাপ ইত্যাদি ইত্যাদি এভয়েড করে করা, এগুলো হচ্ছে অসম্ভব মানে ব্যয়বহুল একটা জিনিস। ছোটখাটো মানে দুর্বল অর্থনৈতিক দেশের পক্ষে এগুলো চালানো সম্ভব না বিদেশি প্রভাবশালী সাহায্য ছাড়া। ঠিক আছে, আসেন। The continental shelf, what rules will govern mining in that deep seabed region, or as it's referred to in the convention, the area with a capital A. This may lead you to ask, well, why would states agree to have a law of the sea? Wouldn't they simply be better to be free to do whatever they want to do on the high seas or beyond national jurisdiction? And this is where scholarship helps us understand some of the reasons states have for cooperating in this fashion. So I'm going to introduce very quickly two theories, one of the balancing of interest between states and the other of reciprocity. So McDougall and Burke in their major work on the public order of the oceans saw the law of the sea as balancing two sets of interests, what they called exclusive interests and inclusive or general interests. So exclusive interests belong to, for example, coastal or flag states. So coastal states will want control of fisheries close to their shore, and flag states will want exclusive control of their flag vessels on the high seas. But those have to be weighed against inclusive or general interests of all states. All states will want freedom of navigation in territorial waters, or may want to cooperate regarding high seas fishing so it doesn't become a tragedy of the commons. So the key is balancing these different interests. And the classic example is, as I've already indicated, rules on the use of the territorial sea. So how do you balance the rights of a coastal state to regulate its fisheries with other states' interests in being able to navigate through those waters? আচ্ছা, এই জায়গায় আপনার মানে যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে হ্যাঁ, ল অফ দ্য সি প্রয়োজন কেন হইল, কেন মানে বাংলাদেশ বঙ্গোপসাগরে আছে, বাংলাদেশের তো সমুদ্র সীমা আছে, বাংলাদেশ কেন অন্য একটা দেশের সঙ্গে সমুদ্র সীমা ভাগাভাগি করতে যাবে? হ্যাঁ, তারপরে হচ্ছে সাপোজ এটা বাংলাদেশের মতো দেশে, যেমন ধরেন নেপাল, ভুটান, হ্যাঁ, ওদের যদিও বাংলাদেশের সঙ্গে বর্ডার নেই। ইন্ডিয়ার কথায় চলে আসি, নেপাল, ভুটান, ওদের তো সমুদ্র সীমা নেই, ওদের মানে যাইতে গেলেও হচ্ছে গিয়ে মানে ইন্ডিয়া হয়ে সমুদ্রে যাইতে হবে, অর্থাৎ ওটা ইন্ডিয়া অথবা ইন্ডিয়া এবং বাংলাদেশ, ইন্ডিয়ার কিছু অংশ পানিতে বাংলাদেশ এসে এরপর সমুদ্র ধরতে পারবে। এখন হচ্ছে কি আপনার মানে কি বলেন, এখন সমুদ্র সীমার আইন যদি না থাকতো তাহলে তো হচ্ছে কি মানে কেউ কারো কথা শুনতো না। বাংলাদেশের 200 নটিক্যাল মাইল আপনার মানে মায়ানমার বলতে দূর, বাংলাদেশের এটা মানি না আমরা। বাংলাদেশের চিটাগাঙ্গে এসে, কক্সবাজারে এসে সমুদ্র দিয়ে মাছ ধরা আরম্ভ করবো, তারপরে বাংলাদেশের সমুদ্রে ইচ্ছা মতো গুলো কি বলে আপনার মানে নদী, আমাদের মেরিন নেভি ইত্যাদি জাহাজে রাখবো ইত্যাদি করবো। তো হচ্ছে এই ধরনের বিশৃঙ্খলা হয়ে যায়। এখন হচ্ছে সমুদ্র সীমা একটা আইন থাকলে সুবিধা কি, বাংলাদেশের সমুদ্র সীমা আছে ওরা ব্যবহার করতে হবে। এখন নেপাল আর ভুটানের কথা চিন্তা করেন, ওরা তো একদমই অসহায়, ওদের কোনো কিছু নেই। ওদের যদি বলে যে না তোমাদের হইতেছে গিয়ে দিবই না, দিব না ইত্যাদি না, এই জিনিসগুলো করা যাবে না। বলতেছে যে হ্যাঁ, ওরা যদি তোমার ভূমি ব্যবহারের জন্য পর্যাপ্ত টেরিফ দিয়ে থাকে তোমার আইন অনুযায়ী, তাহলে তুমি ওদের মানে সমুদ্র বন্দর ব্যবহার করতে দেবে। এগুলো কিন্তু একটা বাইলেটারাল অথবা মাল্টিলেটারাল, দ্বিপাক্ষিক অথবা বহুপাক্ষিক, মানে ত্রিপাক্ষিক হইতে পারে, এটা ট্রাই পার্টি এগ্রিমেন্ট হইতে পারে, এটা 3 পার্টি এগ্রিমেন্ট, অথবা 4, 5 অথবা মাল্টিলেটারাল, যাই বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বন্দর ব্যবহারের সুবিধা পেয়ে থাকে। এগুলো কিন্তু করা খুব ঘন ঘনই করে। আপনার মানে ইউরোপের অনেক দেশই আছে যাদের কোনো সমুদ্র নাই, ওরা হচ্ছে পাশের প্রতিবেশী যে দেশ যাদের সমুদ্র অ্যাক্সেস আছে, ওদের বন্দর ব্যবহারের অনুমতি চায়, হ্যাঁ, যে আমি তোমার বন্দরটা ব্যবহার করবো। খালি এটা নাকি আপনার মানে ইন্টারন্যাশনাল ল খুবই কমপ্লিকেটেড হচ্ছে গিয়ে মানে আপনার মানে সমুদ্রের যে আইনটা, চিটাগাঙ্গের বন্দর ব্যবহার করার জন্য
বাংলাদেশের কাছে 3টা প্রভাবশালী প্রস্তাব আছে। হ্যাঁ, বাংলাদেশ কোনো দিকেই মানে কি বলে আপনার মানে যাচ্ছে না আপাতত ব্যালেন্স করার জন্য। ইউনাইটেড স্টেটস এটা ব্যবহার করার আবেদন বেশ আগেই করেছে, চায়না করতে চায়, ইন্ডিয়া করতে চায়। তা বাংলাদেশে হচ্ছে ত্রিশঙ্কু অবস্থা, এখন হচ্ছে গিয়ে মানে ব্যালেন্স করে চলতেছে। কারণ আপনারা জানেন বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনার মানে ইউএস এবং চায়না তারা হচ্ছে দুজনের ইকোনমিক কি বলে কাউন্টার পার্টি বলা ঠিক না, মানে অর্থনৈতিক ভাবে 2টা পরাশক্তি বর্তমান দুনিয়ায়, এক হচ্ছে ইউনাইটেড স্টেটস, এক হচ্ছে কি বলে চায়না। এখন আমাদের যে চীন দেশ থেকে যদি মানে দেওয়া হয়, এখন দেখেন ওরা বাংলাদেশের বন্দরটা কেন অ্যাক্সেস করতে চায়? কারণ বাংলাদেশের বন্দরটা হচ্ছে অপেক্ষাকৃত শান্ত। কারণ বাংলাদেশ একটা খেয়াল করে দেখবেন বাংলাদেশের পজিশনটা, স্পেশালি আমাদের যে কক্সবাজার চিটাগাংয়ের যে বন্দরটা, এটা কিন্তু একটা ইউ এর ভিতরে অথবা ভি এর ভিতরে পড়ে যাচ্ছে। ভি কে উল্টা ভাবে ধরলে যে জিনিসটা থাকে ওই জায়গাটা বাংলা, ভি এর একদম ভিতরের দিকে বাংলাদেশ আছে। এখানে হচ্ছে কি চারপাশে ভূমি বেষ্টিত, উত্তর দক্ষিণ দুদিকে হচ্ছে কি মানে সরি পূর্ব পশ্চিম দুদিকে ভূমি, এক পাশে হচ্ছে কি মায়ানমার ইত্যাদি দেশ, এক পাশে ভারতের উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, এই দেশগুলো। এগুলা বাংলাদেশকে কি করতেছে, বাংলাদেশের পোর্টটাকে খুব সুরক্ষিত রাখতেছে। বাংলাদেশ কিন্তু একটা চিন্তা করে দেখেন, বাংলাদেশ ধরেন গলির ভিতরে একটা জায়গা যেখানে হচ্ছে মেইন রোডে কোনো বাতাস টাতাস দিয়ে শব্দ দিয়ে শোনা যায় না। গলির একদম শেষ মুখের একটা ভাষা যেটাতে কোনো বাতাস, বাংলাদেশ ঠিক ওইরকম একটা জায়গা আছে, কিন্তু গলির মুখের যে ভাষাগুলো কিংবা মেইন রোডের যে ভাষাগুলো হর্নের চোটে টিকাই দেয়। ঠিক এইভাবে যেগুলো একদম মানে সমুদ্রের আশেপাশে, সাপোজ শ্রীলঙ্কার কথাই ধরেন, ভারতের তামিলনাড়ু ধরেন, মিয়ানমারের যে জায়গাগুলো ধরেন, এগুলো দেখবেন ঘূর্ণিঝড় তাণ্ডবে এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বাংলাদেশ সেগুলোর থেকে সবসময় বেঁচে যায়। কারণ হচ্ছে কি আমরা প্রাকৃতিক ভাবে আপনার মানে অনেক সুরক্ষিত একটা অবস্থায় আছে, ঝড়ের মাত্রা খুব বেশি না হলে আমাদের ক্ষতি করে না। এই কারণে বাংলাদেশের বন্দরটা সাউথ এশিয়ান রিজনে যদি কেউ মানে নিশ্চিন্তে মানে ছড়ি ঘুরাইতে চায়, ছড়ি ঘুরানো বলতে কি ব্যবসা বাণিজ্য করতে চায় প্রতাপের সঙ্গে, বাংলাদেশের বন্দরটা তাদের কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা। এখন হচ্ছে কি আপনার মানে এই এত কথা বলার আসলে একটাই কারণ হচ্ছে গিয়ে বন্দর যে কেউ যে কারো ব্যবহার করতে চায়, এই টিটিটা সেই সুযোগটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার মানে যেসব মানে সাপোজ নেপাল ভুটানের কথা বলতেছে, ওরা যদি বন্দর ব্যবহার করতে চায় তাহলে হচ্ছে গিয়ে পর্যাপ্ত দিয়ে তারা ব্যবহার করতে পারবে, টেরিট দিয়ে ব্যবহার করতে পারবে, মানে বাইলেটারাল ট্রিটি করতে পারবে। একদমই যে দিবেটা এরকম করা যাবে না। আর নিজের দেশের সমুদ্র সীমা ঠিক হয়ে থাকবে। সাপোজ বাংলাদেশ হচ্ছে কি একটু দুর্বল দেশ, আপনার মানে কম্পেয়ার টু মানে বড় বড় দেশের তুলনায় বাংলাদেশ মানে কি বলে সামরিক দিক থেকে বেশ দুর্বল। এখন মানে কি বলে বড় সব সামরিক শক্তি হলে একটা দেশ যদি বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করা আরম্ভ করে, কারো তো কোনো কিছু বলা নাই। কিন্তু এখন এই আইনের কারণে একটা সুযোগ আছে যে হ্যাঁ আমরা হচ্ছে গিয়া মামলা করবো, তোমরা ক্ষতিপূরণ দিবা, কেমন আমাদের সমুদ্র সীমা এসে তোমরা এটা করতেছো, এই জায়গাটা যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আরবিট্রেশন ট্রাইব্যুনাল ইত্যাদিতে বিচাইতে আপনি মানে দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশকে দাঁড় করাতে পারবেন। আমাদেরটা যদি তথ্য প্রমাণ দিয়ে দাঁড় হয়ে যান, এটাই হচ্ছে কি আপনার করা যাবে। এটাই হচ্ছে কি এই আইন, এই কনভেনশন গুলার সৌন্দর্য। আইন ভাঙলে সবাইকে শাস্তি পেতে হবে। যাই হোক আসেন। However, a note of caution that we can strike about this balancing theory comes from the work of Guidel, a major French writer on the law of the sea in the early 20th century. And he suggested that this kind of balancing approach could imply a false opposition, because coastal states will also often be flag states. So the same state will want both control over its waters and freedom of navigation in other states' waters. That brings reciprocity into play. That means you're only going to propose rules you are prepared to be bound by, because the rules you seek to enforce on others, say as a coastal state, may come back to bite you when you are a navigating state and want freedom of navigation through other coastal states' waters. So এই জায়গাটা হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা কি কে বুঝছেন বলেন দেখি, কি বুঝতে পারছেন এখানে কি বলছে? আলী হায়দার বুঝা গেছে কি বলছে এখানে? রেসিপ্রোসিটি বলতে কি বোঝায়? স্যার বুঝি নাই স্যার। সুন্দরভাবে একটা জিনিসটা চিন্তা ভাবনা করেন। নাহিদা ভাষার বোঝা গেছে রেসিপ্রোসিটি? আবার দেখলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি দেখে না বলেই দিয়ে দিচ্ছি এক্ষুনি। হচ্ছে কি রেসিপ্রোসিটি কি জিনিস নাহিদা ভাষার বোঝা গেছে?
নাহিদ বাসার লাইনে সম্ভবত ডিস্টার্ব। আচ্ছা, বুঝা গেছে নাহিদ বাসার? আচ্ছা, আপনার লাইনে ডিস্টার্ব থাক থাক বলতে হবে, আপনার লাইনে খুব ডিস্টার্ব, বুঝতে পারতেছে। আচ্ছা আসেন, এই জিনিস রেসিপ্রোসিটি কি জিনিস বলি। আপনার কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেসিপ্রোসিটি কি জিনিস? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা, বুঝতে পেরেছি, আপনার লাইনে ডিস্টার্ব হচ্ছে, ওকে অসুবিধা নেই, এটা লেকচারটা রেকর্ড করে ছেড়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আচ্ছা, এই কি বলে আপনার মানে এই জায়গাটা আসলে কি রেসিপ্রোসিটি কি বলতে কি বোঝায়? আমি ইয়ে মানে কি বলে, ধরে নেন আমি ইন্ডিয়া, আমি ইন্ডিয়া হচ্ছে কি আর বলে বলে রাখলাম যে ডাইনে বামে যত যা সমুদ্র আছে ভারত মহাসাগরের সবই আমার, আর এগুলাতে আমি আমার কি বলে মানে দুই ধরনের স্বাধীনতা আছে এখানে, হ্যাঁ, কোস্টাল স্টেট, ফ্ল্যাগ স্টেট। তো হচ্ছে কি আপনার মানে কি টেরিটরি, নিজের টেরিটরি যত বেশি বাড়ায় ধরবো, আমার যত বেশি কন্ট্রোল থাকবে আমার জন্য সুবিধা, বড় দেশগুলোর জন্য আসলে সুবিধা। ভারত মহাসাগর পুরাটাই হচ্ছে কি ধরেন 200 নটিক্যাল মাইল বর্তমান আইনে আছে, আমি বলে দিলাম যে না 1000 নটিক্যাল মাইল পর্যন্ত আমার, তাহলে বঙ্গোপসাগর পুরোটাই চলে গেল ভারতের হাতে, হ্যাঁ, মায়ানমারও কন্ট্রোল পাবে না, শ্রীলঙ্কাও পাবে না, কেউ পাচ্ছে না, এরকম একটা অবস্থা। কিন্তু যদি বলে 1000 নটিক্যাল আমার, তাইলে হচ্ছে একটা চিন্তা করে দেখেন ইউনাইটেড স্টেটস ওদের কত নটিক্যাল মাইল চলে যাবে, চায়নার নটিক্যাল, চায়না তো বিশাল বড় দেশ, রাশিয়ার কথা চিন্তা করেন, ওরা তো মানে দেখা যাবে আস্তে দুনিয়া অর্ধেকই হচ্ছে মাত্র গুটি কয়েক দেশের হাতে চলে যাবে, বড় বড় দেশ ওদের আন্ডারে। ঠিক আছে, এটা গেলেন। কিন্তু এখন চিন্তা করে দেখেন, যখন ইন্ডিয়া একটু বাইরে হয়ে ওপেন সিতে, ইন্ডিয়ার তো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে তাই না, যাইতে তো হবে বিভিন্ন দেশে জাহাজে করে, তো আপনার মালামাল না আনলে দেশ তো অচল হয়ে যাবে। চারিয়ে করোনার সময় দেখেন বাংলাদেশে হচ্ছে কি আপনার মানে কয়টা দিন চায়না বন্ধ, সেটা প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় না, মোবাইলের কভার পর্যন্ত পাওয়া যায় না, স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না, কারণ কি চায়নার জাহাজগুলো বন্ধ ছিল, শেষ। এই সামান্য একটা উদাহরণ থেকে বোঝাতে হবে, যদি লম্বা সময় বন্ধ হয় তাহলে কি হবে, বন্ধ হওয়ার কথা কেন আসতেছে? এই যে ব্যবসা বাণিজ্য করতে হয় বিভিন্ন দেশ থেকে, একটা দেশ কিন্তু সবকিছু বানাইতে পারে না, কখনোই সম্ভব না। তো হচ্ছে বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি ইত্যাদি করেই একটা দেশ ব্যবসা বাণিজ্য করে এবং বেঁচে থাকে, সত্যি কথা। তো আচ্ছা, ইন্ডিয়া যে নিয়ে নিল 1000 নটিক্যাল মাইল, এটা শুধু ইন্ডিয়া না, তাহলে চায়নার জন্য চায়না 1000 নটিক্যাল মাইল হয়ে যাবে, রাশিয়াও নিয়ে নিবে 1000 নটিক্যাল মাইল, যে আমাদের বর্ডার থেকে মানে 1000 নটিক্যাল মাইল, বিশাল বড় একটা জায়গা কিন্তু নিয়ে নিবে, কারণ রাশিয়ার বর্ডার ভীষণ বড়। তো হচ্ছে গিয়া তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, ইন্ডিয়ার সমুদ্র সীমার বাইরে গেলেই তো ইন্ডিয়ার কর্তৃত্ব শেষ, তখন যেখানেই ঢুকতে যাবে ওপেন সি বলতে, হাই সি, ওপেন সি বলতে কোনো কিছু থাকবে না তখন। তখন ইন্ডিয়া যদি চায়নায় ঢুকতে চায়, চায়নাকে তো ঢুকতে দিবে, দিবে না। তো হচ্ছে গিয়ে আর কি বলে আপনার দিলেও অনেক টাকার বিনিময়ে। তো হচ্ছে গিয়ে তাহলে দেখা যাবে কি ইন্ডিয়া বিশাল বড় একটা দেশ ছিল, হচ্ছে গিয়ে কি কোস্টাল দেশ, আমার স্বাধীনতা বাড়াই দিলাম, আমার খুব লাভ হলো, কিন্তু দিন শেষে আপনার কোস্টাল এলাকার বাইরে আপনার যাওয়াই লাগবে, অন্যান্য বিভিন্ন দেশে যাওয়া লাগবে, গার্মেন্টস এর রপ্তানি করে ইন্ডিয়া আমেরিকাতে যাওয়া লাগবে। কোন দিক দিয়ে হয়ে যাবে? সাউথ আফ্রিকারও কোস্টাল মাইলে 1000 নটিক্যাল মাইলে গেলে যাবে কোন দিক দিয়ে? তাইলে এখন হচ্ছে কি আপনার মানে কি করতে হবে তখন, হচ্ছে গিয়ে তখন দেখা যাবে যে হ্যাঁ, আমি আমার সমুদ্র সীমা বাড়িয়ে নিলাম ঠিক আছে, কিন্তু ওপেন সি যদি না থাকে, অন্য দেশেও তো সমুদ্র সীমা বেড়ে যাচ্ছে, অন্যান্য বড় যে দেশের, তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? আমার মানে যাইতে গেলে তো অনেক হাই টেরিফ ইত্যাদি ইত্যাদি দিয়ে 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 বসবে, আমি যেভাবে দিয়ে বসছি যে এটা আমার এই সমুদ্র সীমায় কেউ ঢুকলে এত টাকা দিয়ে ঢুকতে পারবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে পারবে না, ঢুকতে মানে এই জাহাজ হইলে ঢুকতে পারবে না। তো অন্যান্য যে এই কাজ করবেন আপনার এই গ্যারান্টি কি, আপনি লোকের সঙ্গে যা করতেছেন ওইগুলোতে ইন রিটার্ন আপনি পাবেন। তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসটা মনে করে, এটাকে বলা হয় রেসিপ্রোসিটি। মানে ফ্ল্যাগ কান্ট্রি যারা হচ্ছে মানে জাহাজে এক জাহাজে ফ্ল্যাগ স্টেট বলতে এটাই বোঝায়, যা হচ্ছে মানে ধরেন মানে কি বলে ভুটানের বাংলাদেশের রেজিস্ট্রি করে একটা জাহাজ আপনার মানে আপনার মানে যাচ্ছে কি বলে আমেরিকাতে গার্মেন্টস এর দিতে যাচ্ছে, ইন্ডিয়া রেজিস্ট্রি করে একটা জাহাজ আপনার মানে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে গার্মেন্টস এর করতে। এখন ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটি হচ্ছে কোস্টাল স্টেট, সমুদ্র আছে আমাদের, আমাদের ল্যান্ডলক না, আমরা কোস্টাল স্টেট। এখন এগুলো আমরা একই সঙ্গে ফ্ল্যাগ স্টেটও, কারণ আমরা এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে কি আপনার রপ্তানি করি। ফ্ল্যাগ স্টেট কিন্তু অন্যান্য দেশে হইতে পারে, সাপোজ ভুটান, নেপাল, ওরা ফ্ল্যাগ স্টেট হতে পারে, জাহাজটা কিনা অন্য একটা দেশের সঙ্গে চুক্তি করে, জাহাজ কিনা বাংলাদেশের বন্দর ব্যবহার চুক্তি করে ওরা ফ্ল্যাগ স্টেট হয়ে গেল। নিজের সমুদ্র সীমা নাই, কি হয়েছে, সমুদ্র বন্দরগুলো ব্যবহার করতে পারবে ফ্ল্যাগ স্টেট। এখন হচ্ছে কি আপনার মানে যদি আমরা আইনটা তৈরি করি
অন্যান্য দেশও মানে এই আইনটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে। তখন ফ্ল্যাগ স্টেট গুলো যেমন অসুবিধা হবে, আমরা কিন্তু একই সঙ্গে বাংলাদেশ এবং ইন্ডিয়া আমরা কিন্তু ফ্ল্যাগ স্টেট, আমরা হচ্ছে গিয়ে পণ্য পরিবহনের ব্যবসায় আসি আমাদের নিজের দেশের মানে ফ্ল্যাগ ব্যবহার করে। ও আচ্ছা, ফ্ল্যাগ স্টেট বলতে একটা জিনিসটা বোঝায়, জাহাজে দেখবেন প্রত্যেক জাহাজে অথবা বিমানে যদি কেউ চড়ে থাকেন দেখবেন ওই দেশের ফ্ল্যাগ বসানো জাহাজে, এটার ম্যান্ডেটরি নিয়ম, যে দেশে রেজিস্ট্রি করা জাহাজ ওই দেশের ফ্ল্যাগটা ঝুলাইতে হয়। তাহলে কি বলে আপনার মানে বাড়ির লোক বুঝে যায় যে না এটা ওই দেশের ফ্ল্যাগ, ওই দেশের জাহাজ যাচ্ছে, এটা ম্যান্ডেটরি নিয়মটা মানতে হয় ফ্ল্যাগ স্টেট। তো হচ্ছে কি আপনার মানে যেসব জাহাজ হচ্ছে এক দেশ থেকে এক দেশে পণ্য পরিবহন, বিভিন্ন প্যাসেঞ্জার পরিবহন ইত্যাদি কাজের জন্যই যাচ্ছে, তো ওদের হচ্ছে গিয়ে এরকম ফ্ল্যাগের চিহ্ন থাকে। এখন হচ্ছে কি আপনার মানে তাহলে এই জিনিসটা হয়ে গেল কি, মানে আমি আইনটা তৈরি করব কিন্তু এই আইনটা মানে উইল কাম ব্যাক টু বাইট মি ইন ফিউচার। আমি বেশি সুযোগ সুবিধা নিতে চাই, এটা আমার ক্ষতির কারণ হয়ে যাবে। সিম্পল একটা উদাহরণ কিভাবে দেওয়া যায়, কিভাবে বলা যায়, হ্যাঁ, সাপোজ ধরেন বাসার সামনে রাস্তা আছে, রাস্তার সামনে আপনি হইতেছে গিয়া এগুলো ভাবলেন আমার বাসার সামনে রাস্তা, আমি এটাতে গাড়ি টাড়ি রেখে দিলাম। তো হচ্ছে গিয়ে আর বলে এখন হচ্ছে গিয়ে এতদিন আপনি রাখছেন, আপনার পাশে বাসায় এরা রাখে নাই, গাড়িটাই পার্কিং রাখেন, ওরা কষ্ট করে ভিতরে অনেক কষ্ট করে জায়গা দিয়ে রাখতো। পরে দেখলো যারে ওই ইয়েগুলো আপনার মানে আমাদের ইয়েগুলো আপনার মানে ধরো উদাহরণ হিসেবে ব্যবহার করে ফেলি, এখানে ভিলেন কে হইতে চান, আচ্ছা হামজাকে ভিলেন বানায় নিলাম। হামজা হচ্ছে গিয়ে আপনার মানে নিজের বাসার সামনে গাড়ি ইচ্ছা মতো পার্কিং করতো, হ্যাঁ, তো হচ্ছে গাড়ি ইচ্ছা মতো পার্কিং করতো। তো হচ্ছে গিয়ে পাশের বাসায় এত কষ্ট করে গাড়ি পার্কিং করতো না। এই কারণে কি হইতো, গাড়ির জাম টাম লাগলেই অন্য বাসার পাশের বাসাটা খালি থাকার কারণে গাড়িগুলো মোটামুটি হামজা বাসার সামনে কষ্ট করে একটু ডানে ঘুরেলেও চলে যেত, জামটা লাগতো না। এখন হইতেছে কি আপনার মানে হামজার দেখা দেখি হামজার রাস্তাগুলি সবাই গাড়ি রাখা আরম্ভ করছে, দুই পাশে ডানে বামে সামনে পিছে সব দিক দিয়ে সবাই রাস্তার সামনে গাড়ি পার্কিং রাখা আরম্ভ করছে। এখন তো রাস্তাটা এতদিন ছিল হচ্ছে গিয়া 2 লেনের, হ্যাঁ, এখন একটা গাড়ি কোনো মন্তে যাইতে পারে, কারণ উল্টো পাশে গাড়ি কি হয়ে যাবে, সারাদিন 24 ঘন্টা জাম লেগে থাকতো। এখন হামজা বাসাতে গাড়ি নিয়ে বাইরে হয়ে গিয়ে এটা তো গাড়ির ট্রাফিক জ্যামের মিউজিয়াম হয়ে গেছে। এইভাবে মানে আপনি যদি কোনো অন্যায় সুবিধা নিতে চান, তাহলে আপনার মানে রাস্তা কি জনসাধারণ চলাচলের রাস্তা, এখন আমি যদি কোস্টাল মাইল, আমার কোস্টাল মাইল যে আমার দেশের সীমানাটা এত বাড়াই নিলাম, সমুদ্র সীমানা যে ওপেন সি বলতে আর কোনো কিছু থাকলো না, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। ঠিক গাড়ির উদাহরণের মতো, রাস্তার গাড়ির উদাহরণের মতো এই জিনিসটা, এটা হচ্ছে রেসিপ্রোসিটি, মানে তুমি যা করবা ওইটাই তোমাকে মানে দিয়েগুলো এটা এমন ভাবে ব্যালেন্স করে তোমার করতে হবে যাতে না তুমি নিজে ক্ষতিগ্রস্ত না হও। নিজে বেশি সুবিধা নিতে গেলে পরের সাময়িক ক্ষতি হলেও আলটিমেটলি নিজের বেশি ক্ষতিটা নিজের বেশি হয়ে যায়। এটা কিন্তু ব্যক্তিগত জীবনেও খুব সত্য কথা, এটা মানে নীতি কথা কোনো কিছু নাই, বুদ্ধিমান মানুষ মাত্র এটা বুঝে নেবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এবার আসেন নীতি কথার কাহিনী শেষ, এবার আসল প্রশ্ন। On others, say as a coastal state, may come back to bite you when you are a navigating state and want freedom of navigation through other coastal states' waters. So the law of the sea in the 20th century has developed principally through a process of codification and progressive development. So codification means we put rules that everyone already agrees to in writing, and progressive development is essentially the suggestion or negotiation of new rules. Both the League of Nations and the United Nations system have provided a forum for both this codification and progressive development of rules on the law of the sea, largely through treaty making. So sometimes treaties reduce to writing rules everyone already agrees upon, and sometimes they create new rules. So let's look at the history largely through treaty. আচ্ছা, লিগ অফ নেশন কি কেউ বলতে পারেন? লিগ অফ নেশন কি কে বলতে পারেন? লিগ অফ নেশন কি জিনিস? এটা কি মানে কোনো ভূত নাকি না দিয়ে বাস্তব কোনো কিছু ছিল? বলেন। আন্তর্জাতিক সংস্থা স্যার। এটা কি বর্তমানে আছে? আচ্ছা, লিগ অফ নেশন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা আন্তর্জাতিক সংস্থা করা হয়েছিল, বাট দে ফেইল মিজারেবলি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা তারা থামাইতে পারেনি। তো হচ্ছে গিয়া এটার ব্যর্থতার কারণে লিগ অফ নেশনটা বাদ দিয়ে জাতিসংঘ করা হয়েছিল। তো তখন এককালে লিগ অফ নেশন ছিল, তারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে, বাট
মানে বড় কাজটা করতে পারেনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা থামাইতে পারে না। এখানে লিগ অফ নেশন আর নাই, কিন্তু ওরা ছিল, এককাল ওরা ছিল, ওদের কাজগুলো এখনো পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। Development is essentially the suggestion or negotiation of new rules. Both the League of Nations and the United Nations system have provided a forum for both this codification and progressive development of rule treaties. These are the major 20th century treaty-making efforts. There was the League of Juice to Rock treaty-making efforts. There was the treaties. These are the major 20th century treaty-making efforts. There was the League of Nations Hague Codification Conference of 1930, the first UN conference on the law of the sea in 1958, a second UN conference in 1960, and then the incredibly long-running third UN conference on the law of the sea from 1973 to 1980. আচ্ছা, আর এগুলো এই ক্লাসটা এইখানে শেষ করতে হচ্ছে। এই আপনার মানে 5 মিনিটের ভিতরে, 5 মিনিট না, এক্ষুনি আরেকটা আমি ছাড়তেছি, এই জিনিসটা কন্টিনিউ করতে হবে এখন। হ্যাঁ, আমরা মানে এখন ক্লোজ করে দিচ্ছি, করেই আবার আরেকটা জুম সেশন দিয়ে কি বলা যায় এটাকে কল করা হবে। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য বিদায় নিচ্ছি। 82. And some older textbooks in particular will use the abbreviation UNCLOS